আপনারা শুনছেন বঙ্গ সাসপেন্স। আজকের গন্তব্য মুর্শিদাবাদের ঐতিহাসিক আজিমগঞ্জ স্টেশন। স্টেশনের আবছা অন্ধকারে টিমটিমে মোমবাতির আলোয় বসে থাকা এক বৃদ্ধ বই বিক্রেতা শামসুদ্দিন। তার কাছে নাকি এমন সব কিতাব আছে যা মানুষের ভাগ্য বদলে দেয়, নাকি ডেকে আনে কোনো অভিশপ্ত অতীত। ৩৩ বছরের যুবক সমরেশ কি জানত সেই পুরনো পাণ্ডুলিপির প্রতিটি পাতায় লুকিয়ে আছে তার নিজেরই ললাট লিখন? শুনুন লেখক আশিস চক্রবর্তীর লেখা হাড় হিম করা অতিপ্রাকৃত গল্প শয়তানের পাণ্ডুলিপি। আজিমগঞ্জ রেল স্টেশনের পাশ ঘেঁষে চলে গিয়েছে একটা প্রায়ান্ধকার নির্জন রাস্তা। আশ্চর্য রকমভাবে সেই শুনশান রাস্তার ধারে একজন বৃদ্ধ লোককে হামেশাই বসে থাকতে দেখা যায়। মোমবাতির আলো জেলে সে একটা কালো চাদরের উপর বই বিছিয়ে বিক্রি করে। পরিবেশ পরিস্থিতির সাথে দৃশ্যটা বেশ বেমানান। স্ট্রিট লাইটের আলোগুলো যেন সেখানে এসে থমকে দাঁড়িয়ে গেছে। একই রকমভাবে বই বিক্রেতার মাথার উপরে স্ট্রিট লাইটটাও আলো দিচ্ছে না। একটা সরু জ্বলন্ত মোমবাতির আলোই তার একমাত্র সম্বল। দিনের আলো নিভে যাওয়ার পর প্রত্যেকটা ট্রেন স্টেশন ছাড়িয়ে যেতেই ও ক্রেতার আশায় বসে থাকে পথ চেয়ে। ওর মোমবাতির শিখার চতুর্দিকে ঘুরপাক খায় শ্যামা পোকারা। ক্লান্ত হলেও ওর যেন অপেক্ষার কোনো ক্লান্তি নেই। আশ্চর্য শক্তি বলে রাতের পর রাত ওইভাবে বসে থাকতে পারে। আজ পর্যন্ত দিনের আলো ওর শরীর ছুঁয়েছে কিনা সে কথা কেউ বলতে পারবে না। লোকটার পরনে একটা ধূসর রঙের আলখাল্লা, মাথায় ফেস টুপি, চোখে সুরমা, তোবড়ানো গাল বেয়ে বুক অবধি নেমে গিয়েছে সাদা দাঁড়ি, গলায় একটা কাপড়ের পুটলি বাঁধা তাবিজ। এই ভ্যাপসা গরমেও গায়ের উপর চাদর জড়িয়ে রেখেছে, কালো রঙের ময়লা একটা চাদর। সেই চাদরের তলা থেকে রোগা হাতগুলো বার করে সে খরিদ্দার ডাকছে ফিসফিসিয়ে। এইদিকে আসেন একবার হুজুর, খুব ভালো ভালো কিতাব আছে। হাতের চামড়া ঠেলে শিরাগুলো ফুলে উঠেছে। লোকটার কথা বলায় একটু উর্দু টান রয়েছে। পাশ দিয়ে মানুষজন হেঁটে গেলেই ওর ওই ক্ষয়ে যাওয়া কালো সূচালো দাঁতগুলো বার করে বলছে, এইসব অন্য কোথাও পাবেন না। দেশি বিদেশি নানান রকমের কিতাব। একবার দেখেন, বহুত খাস কিতাব সব। আসেন হুজুর আসেন, কিতাব কিতাব। পথ চলতি কেউ সেদিকে কর্ণ কি দৃষ্টিপাতও করছে না। তবে একটা আলো আঁধারিপূর্ণ রহস্যময় পরিবেশ ঘিরে রেখেছে লোকটার চারপাশ। স্টেশনে সিঁড়ি বেয়ে নেমে অন্তিম সিগারেটটা জ্বালালো সমরেশ। তারপর ধীর পায়ে এগিয়ে যেতে থাকলো সামনের দিকে। সমরেশের বয়স আন্দাজ ৩৩। সুস্বাস্থ্যের অধিকারী সে। সুপুরুষ না হলেও মাঝারি চেহারা ওর। তবে মুখমণ্ডলে একটা বিশেষ খুঁত রয়েছে। ওর কপালের ঠিক বাম পাশে একটা গভীর শুকিয়ে আসা ক্ষতের মতো গর্ত রয়েছে। জন্মের পর থেকেই গর্তটাকে ওভাবেই দেখা যায়। বয়সের ভারেও কোনোদিন কোনো রকম পরিবর্তন ঘটেনি ওই চিহ্নটার। ওই একটা কারণেই ওকে দেখলেই সমরেশ বলে যে কেউ মনে রেখে দিতে পারে। প্যাসেঞ্জার শূন্য স্টেশন চত্বরটা এখন থমথম করছে। ঘড়িতে রাত্রি ৯:১৫। সমস্ত প্যাসেঞ্জার যখন হুড়মুড়িয়ে নেমে যে যেমন পারল ছোট বড় গাড়ি ধরে বেরিয়ে পড়ল, তখন সমরেশ স্টেশন মাস্টারের সঙ্গে দু একটা কথা জিজ্ঞাসা করতে গিয়েই
সকলের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সন্ধ্যের দিকে ফেরার ট্রেনের সময়টা জানতে গিয়েই তার সঙ্গে আরও গোটা কয়েক প্রশ্ন উত্তরে জড়িয়ে পড়ে ও একা হয়ে পড়েছে এখন। অগত্যা ওকে হেঁটেই যেতে হবে গন্তব্যস্থলের দিকে। এরপর কয়েক পা এগিয়ে এসে অন্ধকারে রাস্তার ধারে বই বিক্রেতার দিকে চোখটা পড়তেই লোকটা মায়াবী কণ্ঠে বলে উঠল, আসেন হুজুর, আসেন, দেখে যান। হাজার রকমের কিতাব আছে আমার কাছে, দেশি বিদেশি সব। একবার দেখেন, পছন্দ হবেই। এসব কিতাব অন্য কোথাও পাবেন না। বহুত কসরত করে সব জোগাড় করেছি। সমরেশ চারিদিকটা একবার তাকিয়ে দেখল। আশ্চর্য, এই জনমানবহীন জায়গায় বই বিক্রি, তাও আবার এই রাত্রিবেলা। আশেপাশে একটা চায়ের দোকান পর্যন্ত নেই দেখছি। আলো আঁধারিপূর্ণ ছোট্ট স্টেশন। এছাড়া যে সমস্ত মানুষজনকে ও ট্রেন থেকে নামতে দেখেছে তার বেশিরভাগটাই খেটে খাওয়া শ্রমিক শ্রেণীর দেহাতি মানুষজন। তারা বই কিনবে বলে সমরেশের মনে হয় না। তাহলে এই লোকটা কিসের আশায় বসে আছে? 7-5 ভেবে এগিয়ে গেল সমরেশ লোকটার দিকে। লোকটা ওকে আসতে দেখে উদ্গ্রীব হয়ে উঠল। ভাবটা এমন যেন বহুদিন পর কেউ তার দোকান মুখ হয়েছে। তার সুদীর্ঘ অপেক্ষার অবসান হয়েছে। এখন ওর শুকনো গালে হাসির ঢেউ খেলে গেল। নিমেষে কম্পমান মোমবাতির আলোর শিখায় ওর চোখটা চকচক করে উঠল একবার। সমরেশ লোকটার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, আচ্ছা, এখানে বসে তোমার বই বিক্রি হয়? লোকটা হতাশা ভরা চোখ নিয়ে জবাব দিল, না হুজুর, অনেকদিন আগে আপনার মতো একটা বাবু এসে একটা বই কিনেছিল, তারপর থেকে আর হয়নি। বিক্রি হওয়ার কথাও নয়। তা অন্য কিছু করতে পারো তো। এলাকায় একটা চায়ের দোকান নেই, সেটা করলেও তো পারো, ভালোই চলবে। না হুজুর, কিতাব আমার বড় পিয়ারের জিনিস জানেন। এদের ছাড়া আমি থাকতে পারি না। বড় মায়া পড়ে গেছে কিতাবগুলোর ওপর। এদেরকে আমি ছাড়তে পারবো না। একটা একটা করে এদেরকে আপনাদের মতো কোনো ভালো ইনসানের হাতে তুলে দিতে পারলে তবেই আমার শান্তি। নতুন ব্যবসা করব, অত টাকা কোথায়? আখেরই কমজোর হয়ে গেল হুজুর। আর এই এলাকায় আমার একটা বদনাম আছে হুজুর। বদনাম মানে? আমি নাকি খুব খারাপ লোক, লোকের ক্ষতি করি। তা কোনোদিন কারো ক্ষতি টতি করেছিলে নাকি? কি যে বলেন হুজুর, আমার নিজেরই হালত খারাপ, আমি কারো ক্ষতি কিভাবে করব? লোকটার শুকনো মুখের দিকে তাকিয়ে ওর কথা শুনে একটা মায়া এসে গেল সমরেশের। এই মফস্বল এলাকায় এসে এরকম একটা বইপ্রেমী মানুষকে আশাই করা যায় না। একটু আগে লোকটার মুখে বই সংক্রান্ত কথাগুলো শুনে মনে হলো ও বই নয়, কন্যা দায়গ্রস্ত পিতার মতো নিজের কন্যার কথা বলছে। সমরেশ জিজ্ঞাসা করল, তা তোমার নাম কি? জি, শামসুদ্দিন আছে। বই বিক্রি হয় না বলছো তো, তোমার চলে কিভাবে? একটা পেট চলে যায় এটা সেটা করে। ऊपर से बुरा आदमी, তবে এত ঠিক নাই। ভুক লাগে না আমার। সকাল থেকে কিছু খেয়েছো? লোকটা মাথা নামিয়ে দুপাশে নাড়ল। এরপর সমরেশ পকেট থেকে কিছু টাকা বার করে ওর হাতে দিয়ে বলল, ইয়ে, এটা রাখো। লোকটা টাকাটা নিয়ে মোমবাতির আলোর সামনে ধরল। তারপর কিছুক্ষণ দেখে নিয়ে হেসে বলল, মেহরবানি আপনার হুজুর, লেকিন এ টাকা আমি এমনি এমনি নিতে পারবো না। আপনি একটা কিতাব নেন। আসলে আমার বই পড়ার অভ্যেস নেই, তুমি টাকাগুলো রাখো। না হুজুর,
এই গলত বাত আছে। আপনি কিতাব নিলে আমি টাকা নিব, ওয়ারনা এই ফকিরের গুস্তাকে মাফ করবেন হুজুর। এই টাকা আপনি নিয়ে যান। বলে লোকটা টাকা কটা মেলে ধরল সমরেশের দিকে। সমরেশ বুঝল লোকটার আত্মসম্মান বোধ প্রখর। না খেয়ে থাকলেও হাত পেতে কিছু নিতে তার বিবেকে বাধে। এরপর টাকাগুলো ফেরত নেওয়া অনুচিত ভেবে ও মনস্থির করলো যে একটা বই সঙ্গে করে কিনে নেবে। এমনিতে বই পড়ার অভ্যেস না থাকলেও শুধুমাত্র লোকটার সাহায্যের জন্য এবং ওর কথা রাখবার জন্য সে বই নেবে ঠিক করলো। এবারে সমরেশ দৃষ্টি ফেলল নিচে ছড়ানো বইগুলোর দিকে। মোমবাতির হলদেটে আলোয় যেটুকু দেখা যায় তাতে ও দেখল বইগুলোর অবস্থা করুণ। অধিকাংশ বইয়ের ওপর মলাট নেই, কোনোটা ছেঁড়া, কোনোটা আবার রুইয়ে খাওয়া। অর্থাৎ লোকটা মান্ধাতা আমলের পুরনো বই বিক্রি করে। এরপর হাত বাড়িয়ে একটা নোংরা কাপড়ে মোড়া বই তুলে নিল সমরেশ। তারপর সেটা না খুলে দেখেই হাতে ধরে বলল, এই বইটা নিলাম, তুমি টাকাগুলো রেখে দাও। শুক্রিয়া হুজুর, আপনি এই কিতাবটা একবার পড়ে দেখবেন। আশা করি ভালো লাগবে। কে বলতে পারে, হয়তো হয়তো এই কিতাবের ভিতরে আপনার জীবনের কিস্সা লেখা আছে। इस जन्म की ना हो, किसी दूसरे जन्म की। তুমি তো বেশ মজার কথা বলো শামসুদ্দিন। এতে আমার পূর্বজন্মের কাহিনী লেখা আছে। বাহ, তোমার চিন্তা শক্তির বহর অনেক দেখছি। তাছাড়া তুমি একজন খুব ভালো সেলসম্যানও বটে। আমার মতো মানুষকে এই অচেনা জায়গায় একটা বই গছিয়ে দিলে এ তো কম কথা নয়। তা বাবু, আপনি আসছেন কোথা দেখে? টালিগঞ্জ। তা হুজুর এখানে কি মতলবে? সিনেমা বোঝো? জি, বহু যাচ্ছে সে বুঝি হুজুর। একটা ওই হিস্টোরিক্যাল ছবি হচ্ছে, শুটিংয়ের জন্য একটা পুরনো বাড়ির প্রয়োজন। তা আমি সেই বাড়ির খোঁজেই এখানে এসেছি। শুটিংয়ের জন্য লোকেশন খুঁজে দেওয়াই আমার পেশা। চারিদিকে খবর নিয়ে জানলাম এটা পুরনো একটা এলাকা। এককালে নাকি ওই সাহেব জমিদারদের বাস ছিল এখানে। এলাম ঘুরে দেখতে। এক ঢিলে দুই পাখি মারা হবে, ঘোরাও হবে, আবার বাড়িও পাওয়া যাবে। আপনি একদম ঠিক জায়গায় এসেছেন বাবু। এখানে বহুত পুরানা হাভেলি আছে, এখন সবে কেউ থাকে না। মানুষজন সব কোথায় হারিয়ে গেল, সির্ফ ইতিহাসটা বুকে করে বাড়িগুলো লাশের মতো মুখ হুলকে পড়ে আছে। আপনার কাজের জন্য ঠিক একটা বাড়ি পেয়ে যাবেন। বাহ, তাহলে তো ভালোই। চলি তাহলে। এরপর কথা শেষ করে সমরেশ শামসুদ্দিনকে বিদায় জানিয়ে সামনের দিকে এগিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। জায়গাটার নাম আজিমগঞ্জ। এখানে আসার পূর্বে সমরেশ পরিচিতদের মুখে কিছু খোঁজ খবর চালিয়েছিল। এলাকাটা একটা ট্যুরিস্ট স্পট, ঐতিহাসিক স্মৃতিসৌধের ঠাসা। এককালে এখানে জমিদারি রাজ চলত, পাল্লা দিয়েছিল ব্রিটিশ শাসন। সব মিলিয়ে ওর কাজের ক্ষেত্রে একেবারে আদর্শ স্থান। লম্বা রাস্তা দিয়ে হাঁটবার সময় দু একটা ছোট ছোট ইটের তৈরি ইমারতের ভগ্নস্তূপ নজরেও পড়ল ওর। এখন সিজন টাইম নয়, তাই হোটেল নিয়ে তেমন সমস্যা হওয়ার কথা নয়। এরপর বাজারের রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে যেতেই এতক্ষণে শুনশান মরা ভাবটা কাটল। লোকজনে একেবারে গমগম করছে বাজার চত্বর। সামনে একটা দোকানে গিয়ে দাঁড়ালো সমরেশ। তারপর দোকানদারকে জিজ্ঞেস করলো, দাদা বলছি, এদিকে রাত কাটাবার মতন ভালো হোটেল আছে? হ্যাঁ, এখানে হোটেলের কমতি নেই দাদা। রাস্তাটা ধরে একটুখানি এগিয়ে যান, তাহলেই দেখবেন ও রাস্তার দুপাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি হোটেল, বুঝছেন? যে কোনো একটিতে ঢুকে পড়ুন, ঘর পাওয়া যাবে। দু একটা ভালো হোটেলের নাম জানা আছে? ভালো খারাপ বুঝি না দাদা, তো সবগুলোই একই গোছে। থাকা খাওয়ার ব্যবস্থা আছে, এখন বাইরের লোক নেই তাই সস্তায় পাওয়া যাবেন। এর বেশি কিছু জানি না, বুঝছেন? বেশ, তুমি এক প্যাকেট সিগারেট দাও। বলে সমরেশ ওর হাতের বইটা লোকটার দোকানের সামনে রাখা টেবিলের উপর রাখল।
তারপর পয়সা মিটিয়ে একটা সিগারেট ঠোঁটে গুঁজে তাতে অগ্নিসংযোগ করার সময় দোকানদারের বিস্ফারিত চোখ দুটো লক্ষ্য করে আশ্চর্য হলো। লোকটা নিষ্পলক চোখে চেয়ে আছে বইটার দিকে। খানিক বাদে লোকটা পিছনে সরে গিয়ে বলল, ব- বইটা এখান দিয়ে তুলে নিন দাদা। বইটার দিকে তাকিয়ে লোকটার আচরণের অদ্ভুত পরিবর্তন হলো, সেটা লক্ষ্য করলো সমরেশ। তাই আর কোনো কথা খরচ না করে বইটা হাতে তুলে নিল। এরপর লোকটা ভীত কণ্ঠে জিজ্ঞাসা করলো, এই বই আপনি ওই স্টেশনের বইওয়ালা থেকে কিনেন নাকি দাদা? হ্যাঁ, কেন বলুন তো? আপনি ঠিক করেনি দাদা। অবশ্য আপনার জানা আরও কথা নয়, আপনার বাইরের মানুষ। আমার কথা শুনুন, পারলে বইটা আপনি ফেরত দিয়ে আসুন। কেন ফেরত দেবো কেন? আপনি শহরে শিক্ষিত মানুষ, আমার কথা আপনার নাও বিশ্বাস হতে পারে, তবে ওই বইওয়ালা ঠিক না বাবু। কোত্থেকে আসে আর কোথায় যায় সে খবর কারো কাছেই নেই। লোকে বলে ও নাকি টুকটাক জানে। তাছাড়াও ওর সম্বন্ধে নানা কথা ছড়ায় আছে আমাদের এখানে। শুনেছি নাকি ওর কাছ থেকে যারা বই কিনেছে তাদের সঙ্গে অদ্ভুত কিছু ঘটনা হয়েছে। এই বইগুলো নাকি মানুষকে ফাঁদে ফেলবার এক একটা জাল। নইলে ওই অন্ধকার নির্জন জায়গায় ওই রকম ছেঁড়া ছেঁড়া বই নিয়ে বসবেই বা কেন? লোকটার কথাগুলো শোনার পর ভেতর থেকে হাসি ঠেলে আসছিল সমরেশের। ও সেটা ভদ্রতাবশত আটকে ফেলে বলল, ধুর, কি যাতা বলছেন দাদা। আরে বই দিয়ে কাউকে ট্র্যাপে ফেলা যায় নাকি? তাছাড়া এই বই তো আমি পড়বার জন্য কিনিনি, নেহাত মানুষটাকে দেখে দয়াবশত কিনে ফেললাম। আমার তো লোকটাকে সৎ বলেই মনে হলো। আমি সাহায্যের জন্য টাকা দিতে গেলে কিছুতেই নিল না। তাছাড়া ওর আমাকে ফাঁদে ফেলে কি লাভ? দুনিয়ায় খারাপ শক্তি রাজত্ব করলে কিছু মানুষের লাভ অবশ্যই আছে বাবু। ঠাকুর দেবতার সঙ্গে ওরাও আছে আমাদের চারপাশে, কেবল আমাদের সমঝে চলতে হয়। আপনি সাবধানে থাকেন। সাবধান করার জন্য ধন্যবাদ, তবে আমার মনে হয় আপনি অহেতুক চিন্তা করছেন বইটাকে নিয়ে। আরে বাবা, এসব মিথ্যে রটনা ছাড়া কিছুই নয়। সত্যি সত্যি কোনো খারাপ শক্তি যদি ওর কাছে থাকতো তাহলে কি ওইভাবে জীর্ণ দশায় রাস্তায় বই বেচতে পারতো? আপনি বলুন। তবু আমি বলবো আপনি বইটা সঙ্গে রাখবেন না। আচ্ছা বেশ, আমি সেই চেষ্টা করব। বলে সমরেশ হাসি মুখে এগিয়ে গেল সামনের দিকে। তারপর বইটা ঢুকিয়ে রাখলো তার সঙ্গে আনা ব্যাগের ভিতরে, যাতে আর কারো নজরে সেটা না পড়ে। দোকানদারের কথা মতো হোটেলগুলোর দেখাও মিলল মিনিট পাঁচেক হাঁটা পথ এগিয়ে যেতেই। সামনের হোটেলে ঢুকে রিসেপশনে জিজ্ঞাসাবাদ করে ওপরতলার একটা ঘর দেখে এলো সমরেশ। বেশ প্রশস্ত ঘর, খোলা জানালা, ভালো হাওয়া বাতাস খেলা করছে ঘরময়। এক কথায় ঘরটা পছন্দ হয়ে গেল সমরেশের। অফ সিজন, তাই ভাড়াটাও আয়ত্তের মধ্যে। ও যখন ঘরে ঢুকল তখন ঘড়িতে রাত 10:30। সারাদিনের জার্নিতে ক্লান্ত শরীর, তাই সিদ্ধান্ত নিল তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। কাল সকালে আবার বেরোতে হবে শুটিংয়ের জন্য পুরনো বাড়ির খোঁজে। তাই সময় নষ্ট না করে খাওয়া দাওয়া সেরে বিছানায় উঠল। তারপর ঘরের আলো নিভিয়ে নাইট বাল্ব জেলে শুয়ে পড়ল। প্রায় ঘণ্টাখানেক অতিক্রান্ত হলেও ঘুম কিছুতে এলো না সমরেশের। মনের মধ্যে একটা অস্বস্তি ভাব জড়ো হয়ে রয়েছে। জানালার দিকে মুখ ফিরে তাকালো, দেখল আশপাশের উঁচু উঁচু হোটেলগুলো যেন মনে হচ্ছে এক একটা স্তম্ভ। আকাশটাকে যেন ঠেলে ধরে রয়েছে উপরের দিকে। আরো 20 মিনিট সময় কাটল, না, ঘুম কিছুতেই আসলো না। বিছানায় উঠে বসলো। ঘুমটা আসছে না কেন কে জানে।
এমনটা তো কোনোদিনই হয় না। কাজের সূত্রে ওকে নানান জায়গায় ঘুরে বেড়াতে হয়, নিত্য নতুন হোটেলে ঘুমোবার অভ্যেস আছে তার। তাহলে আজ কেন এমনটা হচ্ছে? বিছানা থেকে উঠে টেবিলে রাখা খাবার বোতল থেকে গলায় জল ঢালা, তারপর ঘরের আলোটা জ্বেলে জানালার সামনে গিয়ে দাঁড়ালো। রাস্তায় যানবাহনের সংখ্যা কম। খানিকটা দূরে একটা ইলেকট্রিক আলো নিভু নিভু করে জ্বলে উঠল। সমরেশের দৃষ্টিটা সেই দিকে আটকা পড়ল। ও লক্ষ্য করল কৃপণ আলোর নিচে যেন কে দাঁড়িয়ে রয়েছে। দূর থেকে স্পষ্ট বোঝা না গেলেও এটুকু বোঝা যায় যে লোকটার পরনে পায়ের গোড়ালি পর্যন্ত ঝুলন্ত পোশাক, গায়ের উপর কি চাদর চাপানো। বয়সের ভারে লোকটার মাজা সামান্য কুঁজো। ওটা কি সেই বৃদ্ধ বইওয়ালা শামসুদ্দিন? কথাটা মাথায় আসতেই ও দেখল রাস্তার আলোটা একবার নিভে পুনরায় জ্বলে উঠল। আশ্চর্য, এবারে সেখানে কেউ দাঁড়িয়ে নেই, জায়গাটা শূন্য। অবশ্য এতেও আশ্চর্য হলো না। এতটা নির্ঘুম রাত, তারপর আবার দোকানদারের শামসুদ্দিন সংক্রান্ত এলোমেলো কথা, সব মিলিয়ে আলো আঁধারিতে চোখটা ধাঁধিয়ে যাওয়াটা স্বাভাবিক। অনিদ্রায় ওর ফট করে শামসুদ্দিনের কথাটা মনে পড়ায় স্মৃতির দ্বিতীয় স্তরে ভেসে এলো বইটার কথা। তার বই পড়ার খুব একটা অভ্যেস নেই, তবে কোনো এক সময় কারো মুখে শুনেছিল ঘুম না আসলে বই পড়লে উপকার পাওয়া যেতে পারে। কথাটা মাথায় টোকা দিতেই ঘরের মধ্যে ফিরে এসে বইটা ব্যাগ থেকে বার করে বিছানায় বসল। তারপর কয়েক পৃষ্ঠা উল্টে পাল্টে চোখ বুলিয়ে ও বুঝে গেল আসলে এটা কোনো বইই নয়। মোটা মখমলের কাপড়ে মোড়ানো এটা একটা হাতে লেখা ডায়েরি, যার প্রথম দিকের কিছু পাতা নেই এবং শেষের কটা পাতা ফাঁকা রয়েছে। ডায়েরির লেখক জমিদার আদিত্য নারায়ণ। সময়কাল 1867। সমরেশ ঘুমকে আমন্ত্রণ জানানোর জন্যই ডায়েরিটা পড়তে শুরু করল। এরপর অল্প সময়ের মধ্যেই অনুভব করল জমিদার আদিত্য নারায়ণ লেখক হিসেবে খুব একটা ভালো নয়। লেখার মধ্যে সাহিত্যের যে অভাব রয়েছে সেটা তার মতো একজন মানুষের চোখেও ধরা পড়েছে। এমনকি যে কেউ কয়েক পৃষ্ঠা পড়লেই অনায়াসে সে কথা বলে দিতে পারে। তবে হাতের লেখা সুস্পষ্ট। 5 পৃষ্ঠা পড়ার পর সমরেশ বুঝল ডায়েরিতে আদিত্য নারায়ণের পারিবারিক ঘটনার কথাই লেখা আছে। সাহিত্যগুণ না থাকলেও একটা আকর্ষণ রয়েছে ডায়েরির ঘটনাবলীর মধ্যে, আর সেটা এড়িয়ে যাওয়া এই মুহূর্তে সমরেশের পক্ষে সম্ভব নয়। আশ্চর্য একটা মোহ মেশানো আকর্ষণ রয়েছে ডায়েরির হলদে হয়ে যাওয়া প্রতিটা পৃষ্ঠায়। সময়ের জ্ঞান ভুলে ও পৃষ্ঠার পর পৃষ্ঠা নেশার মতো পড়ে চলল। বিশেষ করে আদিত্য নারায়ণ তার কন্যা উমার প্রসঙ্গ যেখানে রয়েছে সেই লেখাগুলোর মধ্যে আলাদা রকমের একটা মায়া আছে। একদম শেষের দিকে জমিদার আদিত্য নারায়ণ লিখছেন, আমার কন্যা উমাকে লইয়া বড়ই বিপদে পড়িয়াছি। উমা অষ্টাদশী, নিজের কন্যা বলিয়া প্রশংসা করিতেছি তাহা নহে। বর্তমানে রূপে গুণে উহার সমতুল্য আমার জমিদারি অঞ্চলে কেহ নাই। গত বৈশাখে উহার বিবাহ সম্পন্ন হইত জমিদার চন্দ্রশেখরের একমাত্র পুত্র শশী শেখরের সঙ্গে, কিন্তু দুর্ভাগ্যবশত হয় নাই। কারণ বড়ই ভয়াবহ। বিবাহের ঠিক 7 দিন পূর্বে আমার গৃহের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি বটগাছের তলায় কোত্থেকে এক সাধু আসিয়া জুটিল। সর্বক্ষণ আমার গৃহের দ্বার প্রান্তে চাহিয়া রয়। এই খবর পাইবা মাত্র আমি করজোড়ে তাহার সমীপে উপস্থিত হইলাম। সম্মুখে দাঁড়াইয়া বুঝিলাম এ সাধু নহে, কাপালিক। আমি তার মনের অভিপ্রায় জানিবার জন্য প্রশ্ন করিলাম, বাবা, কি করে আপনার সেবা করতে পারি তা নিজ মুখে বললে
এই অধমের উপকার হয়। তোর কন্যাকে চাই। কথাটা শুনিবা মাত্র মুহূর্তে আমার শরীর অবশ হইয়া পড়িল। আমি অবাক হইয়া ভীত কণ্ঠে বলিলাম, ক্ষমা করুন বাবা, এ আমি পারব না। ইতিপূর্বে আমার কন্যার বিবাহ স্থির হয়ে গেছে। এ কথা শুনিয়া কাপালিক ক্রুদ্ধ হইয়া কহিল, মূর্খ, তোর কন্যা সংসারী হওয়ার জন্য নয়, ও হবে আমার সাধন সঙ্গিনী। আমি ওকে দেখেছি, উচ্চ মার্গের ভৈরবীর লক্ষণ আছে ওর কপালে। সংসার ওর ভাগ্যে সইবে না। ওকে ওকে আমার কাছেই আসতে হবে, এই ভবিতব্য। তোকে আর 3 দিন সময় দিলাম। আমার কথা না মানলে তোর কন্যাকে বলপূর্বক এখান থেকে নিয়ে যেতে বাধ্য হব, এই বলে রাখলাম। কথা শেষ করিয়া কাপালিক ফের ধ্যানস্থ হইল। ভয়ঙ্কর বিপদ টের পাইয়া এক নিমেষে আনন্দপূর্ণ ঘর শ্মশানের মতো শান্ত হইয়া পড়িল। উপায় কি ভাবিয়া পাইলাম না। কেহ ক্রুদ্ধ কাপালিকের সঙ্গে রফা করিতে যাইতে প্রস্তুত হইল না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সকলেই পিছুপা হইল। ক্রুদ্ধ কাপালিকের অভিশাপের ভয় সকলেই পাইল। কোনো উপায় না পাইয়া আইনের দ্বারস্থ হলাম। আইনরক্ষক মার্কারি সাহেব সম্পূর্ণ বক্তব্য শুনিয়া কহিলেন, ওকে, 3 দিন পর আমি নিজে উপস্থিত হইয়া এর একটা বিহিত করিব। এখানেই লেখা সমাপ্ত। ডায়েরির পরের পৃষ্ঠাগুলো ফাঁকা, আর কিছু লেখেনি জমিদার আদিত্য নারায়ণ। ডায়েরিটা নামিয়ে রেখে সমরেশ চোখ বুঝল। ওর মানস চক্ষে ভেসে উঠল কয়েকটা প্রশ্ন। এরপর জমিদার আদিত্য নারায়ণ কিছু লেখেননি কেন? উমার শেষ পরিণতি কি হয়েছিল? তাকে কি কাপালিকের রোষে পড়তে হয়েছিল, নাকি বাধ্য হয়ে ভৈরবীর জীবনযাপন করতে হয়েছিল ওকে? কিংবা এও তো হতে পারে শাসক মাকার্ডি সাহেব খুব চতুরতার সঙ্গে বিষয়টির নিষ্পত্তি করেছিলেন। এছাড়া তিনি যদি সত্যিকারের কাপালিক হন, তাহলে সকলকেই বিপদের সম্মুখীন হতে হয়েছিল। এমনটাই তো হতে পারে। অনেকগুলো সম্ভাবনা এ মুহূর্তে সমরেশের মাথায় ঘোরাফেরা করছে। ডায়েরির অসমাপ্ত কাহিনীর প্রতি তার অসীম কৌতূহল জেগে উঠেছে। নার্ভগুলো উত্তেজিত হয়ে পড়ছে ওর। ঘুমকে আমন্ত্রণ জানাতে ডায়েরি পড়তে বসে উল্টো ফল হয়েছে। ঘুম এখন সমরেশের থেকে মুখ লুকিয়ে রেখেছে। আদিত্য নারায়ণের অসমাপ্ত ইতিহাস জানবার জন্য মনটা ছটপট করছে কেবল। ক্রমশ অশান্ত হয়ে উঠছে। কিছুতেই বুঝতে পারছি না। ভেতরে একটা চরম অতৃপ্তি নিরুপায়ের মতো ঘরময় পায়চারি করতে শুরু করল। অনিদ্রা আর অনবরত অতি চিন্তার কারণে শরীরটাও এবার খারাপ করতে শুরু করল ওর। মাথার ভেতর কেবল ঠক্কর খেয়ে চলেছে জমিদার আদিত্য নারায়ণের ডায়েরি আর তার অসমাপ্ত ইতিহাস। বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। কতক্ষণ এই অস্থিরতা ভোগ করছে ও জানে না। একসময় ক্লান্তিতে বিছানায় এলিয়ে পড়েছিল বোধহয়। ভোর রাতের দিকে চোখের পাতা সামান্য ভারী হয়ে এলো। সেই তন্দ্রাচ্ছন্ন মুহূর্তে আচমকা ওর মনে হলো কে যেন ওর কানের পাশে মুখ নিয়ে বাতাসের মতো মিহি সুরে বলছে, উঠে পড়ুন বাবু, আর ঘুমাবেন না। ডায়েরির শেষ পৃষ্ঠাগুলো লিখবার সময় এসেছে। হ্যাঁ, এখনই তার যথার্থ সময়। আপনাকে বাকি ইতিহাসটা লিখে ফেলতে হবে। অনেক অনেক সময় অতিক্রান্ত হয়েছে, আর কাহিনী অর্থ সমাপ্ত রাখা যাবে না। উঠুন উঠুন, লিখুন বলছি,
লিখুন, লিখতেই হবে আপনাকে, লিখতেই হবে। বুকটা জোরে জোরে ওঠানামা করছে ওর, সর্বাঙ্গে ঘামের প্রলেপ, গলা শুকিয়ে খটখটে। এরপর উদ্ভ্রান্ত দৃষ্টি নিয়ে সমস্ত ঘরটা তাকিয়ে নিয়ে দেখলো আশেপাশে কেউ নেই। ও স্বপ্ন দেখছিল বোধহয়। শরীরে সামান্য অস্বস্তি দেখা দিয়েছে। ধীরে ধীরে বিছানা থেকে উঠে জল খেলো ও। তারপর দরজা জানালা শক্ত করে এঁটে ঘরের আলোটা নিভিয়ে বিছানায় শুয়ে পড়ল। অল্প সময়ের মধ্যেই ঘুমটা এসে গেল সমরেশের ক্লান্ত চোখে। ঘণ্টাখানেক বাদে ঘুমের মধ্যে আবার কারো কর্কশ কণ্ঠের শব্দ শুনতে পেল সমরেশ। এবারে অনেকটা সিনেমার দৃশ্যের মতো সবটা ওর চোখের সামনে ভেসে উঠেছে। ও অস্পষ্টভাবে দেখতে পাচ্ছে ওর মুখের কাছে ভেসে উঠেছে একটা মুখ। আবছা হলেও সেই মুখ ও চেনে। শামসুদ্দিন, হ্যাঁ, ওটা ওটা তো শামসুদ্দিনই। তবে ওর চেহারা এখন এতটা কুৎসিত কেন? কেন? ওর ডান চোখের স্থানে অবস্থান করছে কোটরপূর্ণ অন্ধকার, আর সেই মিশ কালো অন্ধকারের পথ বেয়ে নেমে আসছে গাঢ় রক্ত। কি বিপজ্জ! কিন্তু ওর হাতে ওটা কি? শামসুদ্দিন সুতোয় বাঁধা। ওটা 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 কি 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 জ্বলাচ্ছে? এরপর ধীরে ধীরে দৃষ্টি স্পষ্ট হলো সমরেশের। ও এবারে স্পষ্ট দেখতে পাচ্ছে শামসুদ্দিন ওর মুখের উপর ঝুঁকে পড়ে হাতে করে ঝোলাচ্ছে একটা চোখ। ওটা ওটা চোখই তো, একেবারে কাঁচা। ওর নিজের রক্ষী কোটর থেকে উপড়ে ফেলা সদ্য চোখ ওটা, যার থেকে রক্ত এখনো গড়িয়ে পড়ছে। চোখটা ঝুলে রয়েছে একটা শিরার সঙ্গে, আর সেই শিরা ধরে সমরেশের মুখের সামনে দোলাচ্ছে শামসুদ্দিন, আর বিশ্রী সুচালো দাঁত বের করে বলছে, সমরেশ বাবু, চোখ খুলুন, দেখুন আপনার জন্য কি এনেছি। টাকা নেওয়ার দিকে সমরেশ বাবু, এবার টাকা নেওয়ার দিকে। বই কি, আমি তো আছি আপনার সঙ্গে। আশ্চর্যের বিষয়, এখন আর শামসুদ্দিনের ভাষায় উর্দু টান নেই। বিভীষিকাময় দৃশ্যটা কিছুতেই সহ্য করতে পারছে না সমরেশ। ও ঘুমে আচ্ছন্ন অবস্থায় ছটফট করে উঠেছে, তবু যেন নিস্তার নেই সেই ভয়ঙ্কর দৃশ্য থেকে। শামসুদ্দিন উপরানের চোখ দোলাতে দোলাতে আবার বলছে, আমার সংগ্রহে একটিও বই নেই সমরেশ বাবু। আসলে আসলে ওগুলো এক একটা অসমাপ্ত কাহিনীতে ঠাসা ডায়েরি। যে ডায়েরিটা যে কিনে পড়বে তাকে অসম্পূর্ণ কাহিনী পূরণ করতে হবে, সমাপ্ত করতে হবে বাকি ইতিহাস। এটাই নিয়ম। হ্যাঁ সমরেশ বাবু, অন্ধকার জগতের শয়তানের নিয়ম এটা। আপনি চাইলেও এখন আর ওই কাহিনী থেকে বাইরে বেরোতে পারবেন না। আপনাকে ওই কাহিনীর ভেতর একটা চরিত্র হয়ে প্রবেশ করতেই হবে। আপনি এখন আমার হাতের পুতুল, আপনাকে যা বলবো তাই করতে হবে।
আপনার সব ইচ্ছা কোনো কিছু। শামসুদ্দিনের মুখ নিঃসৃত বিকট হাসির শব্দটা ঘরময় ঠোক্কর খেয়ে ঘুরপাক খেতে থাকল। চোখটা খুলল সমরেশ। এরপর সামনে তাকিয়ে আশ্চর্য হয়ে গেল, এ কোথায় এসে উপস্থিত হয়েছে সে? কোথায় গেল হোটেলের বন্ধ ঘর? চমকে ওঠা চোখ মুখ নিয়ে আশেপাশের দিকে তাকিয়ে দেখল সে বসে আছে একটা বড় বট গাছের বেদিতে, আর ওর দিকে সামনে হাত জোর করে বসে রয়েছেন একটা বছর 50-এর লোক। লোকটার মাথায় কাঁচা পাকা চুল, পরনে সিল্কের পাঞ্জাবি আর ধুতি, গলায় সোনার মোটা চেন। ভদ্রলোক হাত জোর করে অনুনয় বিনয় করছে। আমার কন্যাকে ছেড়ে দিন বাবা, ও এইসবের কিছু বোঝে না। বড় সাদা সিধে মেয়ে আমার, ওর বিয়ের আর মাত্র 4 দিন বাকি। আয়োজন সব প্রায় শেষ। আমরা গৃহী মানুষ, বংশে কেউ কোনোদিন তন্ত্র সাধনা করেনি। ও ও পারবে না বাবা, ও পারবে না। সমরেশ ভ্যাবাচাকা খাওয়া দৃষ্টি নিয়ে পাথরের মতো বসেই রয়েছে। কোথা থেকে কি যে হয়ে গেল কিছুই যেন তার মাথায় ঢুকছে না। কোনটা বাস্তব কোনটা স্বপ্ন সেটা বোঝার সমর্থ সে হারিয়ে ফেলেছে। ওর কপালে ভাঁজ, চোখ বিস্ফারিত, আর মনের মধ্যে তখন তোলপাড় চলছে। এসব কি করে সম্ভব? হ্যাঁ, এসব কি দেখছি চোখের সামনে? আমি তো এতক্ষণ হোটেলের রুমে শুয়ে অদ্ভুত সব স্বপ্ন দেখছিলাম। তাহলে এখানে কি করে এলাম এই গাছতলায়? হ্যাঁ, আর এরা সব কারা? আমি কি এখনো স্বপ্ন দেখছি নাকি? হ্যাঁ, স্বপ্ন কি এত জীবন্ত হতে পারে? এই ধরনের হাজার হাজার প্রশ্ন তখন ওর ভেতরে সাপের ফণার মতো দাঁড়িয়েছে। ঠিক তখনই ওর কানে এলো একটা পরিচিত কণ্ঠস্বর। কি এত ভাবছেন? আমি তো আগেই আপনাকে বলেছি কাহিনীটা সম্পূর্ণ আপনাকেই করতে হবে। সমরেশ মাথা ঘুরিয়ে দেখল ঠিক ওর পেছনে বসে রয়েছে শামসুদ্দিন। তবে ওর শরীরে আর সেই জরাজীর্ণ ভাবটা নেই। ও এখন সবল পুরুষ। গায়ে শামসুদ্দিনের কি ধরনের পোশাক! ওর পরনে এখন লাল শালু, মাথা ভর্তি চুল, গলায় একগুচ্ছ মালা। নিজের ওপর অবিশ্বাস জন্মালে সমরেশ 2 হাতের চেটোয় চোখটা কচলে নিয়ে পুনরায় চোখ খুলে দেখল শামসুদ্দিন হাসতে হাসতে নিচের দিকে ইশারা করছে। সমরেশ সেদিকে তাকিয়ে দেখল ওর পায়ের তলায় ধুলোয় লুটিয়ে কাঁদছেন একজন মাঝবয়স্ক মহিলা। খুব সম্ভবত একটু আগে যিনি হাত জোর করে কথা বলছিলেন এই মহিলা তার স্ত্রী। কিন্তু এভাবে এখানে এই অদ্ভুত পরিস্থিতিতে সে কিভাবে এলো সেই প্রশ্নই সমরেশের মাথার শিরাগুলো যেন ফেটে পড়তে চাইছে। এবার ওর বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফিয়ে চলেছে। অস্বস্তি ও উত্তেজনায় সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে দাঁড়ালো এবং পুনরায় চমকে উঠল নিজের শরীরের দিকে চোখ পড়তেই। কি পোশাক পরেছে সে! এই লম্বা শুকিয়ে আসা দড়ির মতো চেহারা তার হতেই পারে না। গায়ের রং কালো, কোমরের নিচে বাঁধা রয়েছে শুধুমাত্র এক টুকরো লাল কাপড়, সর্বাঙ্গে ছায়ের প্রলেপ, গলায় রুদ্রাক্ষ, পদ্মবীজ ও নানা রকম শেকড় বাকড়ের মালা। মাথার জট থেকে নেমে গিয়ে পিঠ ছাপিয়ে হাঁটুর দিকে নেমে এসেছে। এরপর নিজের বাম হাতের দিকে দৃষ্টি পড়তেই মেরুদণ্ড বেয়ে একটা তরঙ্গ খেলে গেল।
নিজের অজান্তেই সে বাম হস্তে ধরে রেখেছে একটা সাদা ধবধবে করটি। ওকে ওইভাবে উঠে দাঁড়িয়ে থাকতে দেখে এতক্ষণ জোর হাত করে দাঁড়িয়ে থাকা ভদ্রলোকটা পায়ের ওপর লুটিয়ে পড়লেন। তারপর কাঁদো কাঁদো স্বরে বললেন, আমার মেয়েকে ছেড়ে দিন বাবা, আপনার দুটি পায়ে পড়ছি, দয়া করে ওকে ছেড়ে দিন। সমরেশ এবার চোখ তুলে তাকিয়ে দেখল অদূরেই একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে। মেয়েটির চোখে এক রাশ ঘৃণা, তবে মেয়েটি অপরূপা। উজ্জ্বল গায়ের রং, সুস্বাস্থ্যের অধিকারিণী, রূপের ছটায় চতুর্দিক যেন আলোকিত হয়ে রয়েছে। ভরা যৌবনের ঢল নেমেছে শরীর জুড়ে। মেয়েটির দর্শন মাত্র সমরেশ উদ্বিগ্ন হয়ে কিছু বলবার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হলো। কোনো এক অদৃশ্য শক্তি যেন তার দুই ঠোঁট জুড়ে দিয়েছে। এতক্ষণের মানসিক উত্তেজনাগুলোকে স্বেচ্ছায় প্রকাশ করার শক্তি যেন ওর আর নেই। ও অনুভব করলো ওরা নিজের শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। পাশ থেকে শামসুদ্দিন বলে উঠল, কিভাবে আপনি এই কাপালিক রূপে এখানে এসে উপস্থিত হয়েছেন সে প্রশ্ন খোঁজা এখন অবান্তর। শুধু জেনে রাখুন, এটা আপনার পূর্বজন্ম। আমি অসীম শক্তি বলে আপনাকে এখানে নিয়ে এসেছি। আপনার আজিমগঞ্জে আসা, পূর্বজন্মের কাহিনীর অসমাপ্ত ডায়েরি কেনা, সবটাই আমার ক্রিয়াকলাপের মধ্যেই পড়ে সমরেশবাবু। শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। এখন সবই আমার নিয়ন্ত্রণে। আমি যা বলবো চুপচাপ সেই কাজ করে যান, তাতেই আপনার মঙ্গল। এখন আপনার আর আমার একটাই লক্ষ্য হওয়া উচিত, তা হলো ভোগ। সামনে দাঁড়িয়ে থাকা যৌবনমতী মেয়েটির উত্তাল যৌবনের আস্বাদন পেতে ইচ্ছে করেন আপনার? সমরেশ মাথা নাড়িয়ে জবাব দেবার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। শামসুদ্দিন বিকট হেসে বলল, আমার ঘরে আমার ইচ্ছে করে আবার সেই যৌবনকালে ফিরে গিয়ে রূপ রস গন্ধ শুষে নিতে, কিন্তু বার্ধক্য যেন অপরাধের মতো চেপে বসেছে আমার উপরে। সে কি যন্ত্রণা, সে কি যন্ত্রণা! তাই আমি এক অভিনব কৌশল রপ্ত করেছি। শয়তানি শক্তিকে করায়ত্ত করে আমি হয়ে উঠেছি অন্ধকারের রাজা। শক্তি বলে অর্জিত আমার ওই এক একটা অসমাপ্ত ডায়েরি আমাকে স্বর্গীয় সুখ ফিরিয়ে দিতে সাহায্য করে। নিজেকে এই মায়াচ্ছন্ন পৃথিবীতে অনন্তকাল ধরে রাখবার জন্য এছাড়া আমার কাছে অন্য কোনো পথ খোলা ছিল না। নিন, এবার শুরু করুন সমরেশবাবু। আমি যা যা বলে যাব সে কথা আপনাকে বলে যেতে হবে। ও সে ছাড়া আপনার কাছে অন্য কোনো পথ খোলা নেই। শামসুদ্দিনের কথা বলা শেষ হলে সমরেশ এইটুকু বুঝতে পারল যে ওকে সে ছাড়া উপস্থিত আর কেউ দেখতে পাচ্ছে না। পর মুহূর্তেই একটা কামনার স্রোত খেলা করে গেল সমরেশের শিরায় শিরায়। আশ্চর্য পরিবর্তন খেলে গেল ওর আচরণে। ওর চোখে লালসার চিহ্ন ফুটিয়ে তুলে পায়ের সামনে পড়ে থাকা লোকটাকে এক লাথি মেরে সরিয়ে দিয়ে এগিয়ে গেল সুন্দরী মেয়েটার দিকে। মেয়েটির চোখে মুখে তখন ফুটে উঠেছে ঘৃণা আর ক্রোধ। ভয় সে পায়নি। সমরেশ মেয়েটির সামনে এগিয়ে গিয়ে দাঁড়িয়ে উদগ্র কামনার দৃষ্টিতে চেয়ে তার দিকে দেখতে থাকে। শামসুদ্দিনের ইশারায় এক পলকে মনুষ্যত্ব হারিয়ে এক অদ্ভুত জীবে পরিণত হলো সমরেশ। ক্রূর হাসি হেসে উঠল। সে হাসির ভেতর ঘুরপাক খাচ্ছে লোভ আর ক্রোধের চিহ্ন।
নিজেকে যেন আর সামলাতে পারছে না ও। এরপর ডান হাতটা বাড়িয়ে মেয়েটাকে ছুতে যাবে, এমন সময় ওর কানে এলো একটা ছুটন্ত ঘোড়ার ঘুরের শব্দ লক্ষ্য করে সেদিকে তাকিয়ে দেখলো সেখানে ঘোড়া ছুটিয়ে এসে উপস্থিত হয়েছেন একজন সাহেব। ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে নেমেই সাহেব ইংরেজি ভাষার টানে সাবধান বাণী শোনালেন। ডোন্ট মুভ, কথা না শুনিলে গুলি চালাইতে বাধ্য হইব। কি তোর এত বড় সাহস, তুই পিশাচ সিদ্ধ তান্ত্রিকের উপরে গুলি চালাবি? জানিস আমি তোর কি করতে পারি? কথার বিষয়বস্তু এবং গলার স্বর কোনোটার ওপরেই তার আর কোনো নিয়ন্ত্রণ নেই, যেন অপর কোনো অদৃশ্য শক্তি তাকে পরিচালিত করছে এখন। ইংরেজ সাহেব ওর কথাগুলো শুনে হাসলেন। তোমার এইসব বুঝুকি বন্ধ করে এখান থেকে এক্ষুনি চলে যাও, নইলে ফল ভালো হইবে না। জমিদার ভালো মানুষ, তাই তোমার অত্যাচার এতক্ষণ সহ্য করিয়াছে। আমি এসব সহ্য করিব না। আমি জমিদারকে রক্ষা করিব বলে কথা দিয়েছি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অঞ্চলের শাসনভার আমার হাতে ন্যস্ত করিয়াছে। আমি আমার কর্তব্যে অবিচল, সুতরাং তোমার স্থান ত্যাগ করাতেই মঙ্গল হইবে। তান্ত্রিক রূপী সমরেশ ক্রুদ্ধ হয়ে সাহেবের কথায় আমল দিল না। মেয়েটির হাত ধরে বলপূর্বক তাকে টেনে নিয়ে যেতে উদ্যত হলো। চল আমার সঙ্গে, চল। সঙ্গে সঙ্গে সাহেবের বন্দুক গর্জে উঠল। তৎক্ষণাৎ তীব্র যন্ত্রণার সঙ্গে চোখে অন্ধকার নেমে এলো সমরেশের। কপালের বাম দিকে হাত দিয়ে মাটিতে আছড়ে পড়ল সে। চোখের উপর একটা আলোক বিন্দু নড়াচড়া করলে ধরফড়িয়ে মাথায় হাত দিয়ে বিছানায় উঠে বসল সমরেশ। তারপর হাতটা চোখের সামনে এনে কিছু একটা দেখার চেষ্টা করল। না, এখন আর কোনো যন্ত্রণা নেই তার কপালের বাম পাশে। সেখান থেকে রক্তক্ষরণও হয়নি, অর্থাৎ ওটা স্বপ্ন ছিল। ভোরের আলো জানালা ভেদ করে তখন গায়ে এসে পড়েছে। বাস্তবিক এই সময়েই তার যথার্থ অর্থে ঘুমটা ভেঙেছে বলে মনে হলো। তার হাতের আঙুল ঠেকছে কপালের বাম দিকের সেই গর্তটায়, যেটা সঙ্গে করে বয়ে বেড়াচ্ছে জন্ম থেকেই। গলা শুকিয়ে কাঠ, সর্বাঙ্গ ঘামে ভিজে জবজব করছে। কিছুক্ষণ বিছানায় বসে শান্ত হয়ে উঠে জল খেল। তারপরও ভাবল স্বপ্নটা ভীষণ ভয়ানক। এক রাতের মধ্যে স্তরে স্তরে স্বপ্নটা ওকে ঘায়েল করে ফেলেছে একদম। ওর মনে আর কোনো সন্দেহ নেই যে অদ্ভুতুরে স্বপ্নটা দেখার পেছনের কারণ এই ডায়েরি, যেটা অসমাপ্ত থাকার কারণে পরবর্তী ঘটনা কি হতে পারে এসব ভেবেই অস্থির হয়ে গিয়ে ও ঘুমিয়ে পড়েছিল। মানুষ যা গভীরভাবে চিন্তা করে সেটাই স্বপ্ন হয়ে ঘুমের মধ্যে ধরা দেয়। নিজের অবস্থার কথা নিজেই কল্পনা করে একবার হেসে উঠল। কি সব স্বপ্ন দেখলাম! সারা রাত জুড়ে ঘুমের মধ্যে কি ছেলে মানুষটাই না সে করেছে। সামান্য একটা ব্যাপারে অত্যধিক চিন্তা খরচ করে ফেলেছে। এরপর কালকে সেই ডায়েরিটা তুলে নিয়ে পৃষ্ঠাগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। আচমকায় তার হাতটা থেমে গেল। চোখের দৃষ্টি স্থির, শরীর অসাড় হয়ে দাঁড়িয়ে পড়েছে। মেরুদণ্ড বেয়ে একটা হিমেল স্রোত যেন ওঠানামা করছে। আতঙ্ক আর আশ্চর্যে চোখের শিরা উপশিরা যেন ফেটে পড়তে চাইছে। বিস্ফারিত চোখ নিয়ে সমরেশ চেয়ে আছে খোলা ডায়েরির দিকে। ডায়েরিতে কালকের ফাঁকা পৃষ্ঠাগুলো আর ফাঁকা নেই, সবগুলোই এখন লেখায় পূর্ণ। হাতের লেখা এক, অর্থাৎ সব লেখাই লিখেছেন
জমিদার আদিত্য নারায়ণ। বাকি লেখাটা পড়তে হবে। ঘোড়ার পিঠ হইতে লাফাইয়া নামিলেন মাকার্ডি সাহেব। ইংরেজি ভাষার টানে সাবধান বাণী শোনালেন। ডোন্ট মুভ, কথা না শুনিলে আমি গুলি চালাইতে বাধ্য হইব। কি তোর এত বড় সাহস? তোমার বুর্জুকি বন্ধ করো কাপালিক, আর এখান থেকে এখনই চলে যাও, নইলে পড়া শেষ হলে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে মুখ হাঁ করে নিষ্প্রাণ কাঠের পুতুলের মতো বসে রইল সে। ডায়েরির অসমাপ্ত কাহিনী এখানে নতুনভাবে লিখে শেষ করা হয়েছে, আর শেষে লেখা রয়েছে মাকার্ডি সাহেব কাপালিককে গুলি করে হত্যা করে। সেই সঙ্গে সমরেশের কাছে এটাও স্পষ্ট হলো কেন জন্ম থেকেই ওর কপালের বাম পাশে ওরকম একটা ক্ষত চিহ্ন রয়েছে। আসলে ওটা ওর পূর্বজন্মের স্মৃতিচিহ্ন, যেটা ওর কপালে এঁকে দিয়েছিল মাকার্ডি সাহেব। অর্থাৎ স্বপ্ন নয়, ওই আশ্চর্য ডায়েরি ওকে সত্যি সত্যিই পৌঁছে দিয়েছিল পূর্বজন্মে। আর শামসুদ্দিন, তার কি হলো? শূন্য দৃষ্টি নিয়ে কথাটা একবার ভাবল সমরেশ। হয়তো আধার নামলে আবার তাকে দেখা যাবে অন্ধকার রাস্তায় জাল বিছিয়ে বসে থাকতে, কোনো নতুন ক্রেতার আশায়। সমরেশের কপালের সেই দাগের রহস্য তো মিটল, কিন্তু শামসুদ্দিন, সে কি আজও আজিমগঞ্জ স্টেশনের অন্ধকারে অপেক্ষা করছে নতুন কোনো ক্রেতার জন্য, নাকি অন্য কোনো স্টেশনে ফাঁদ পাতা হচ্ছে? আমাদের গল্পটি এখানেই শেষ হলো। কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। গল্পের নাট্য রূপান্তর, গল্পের সূত্রধার এবং গল্প পাঠে আমি অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে কণ্ঠ দিয়েছেন কৌশিক ব্যানার্জি, শুভদীপ ঘোষ, অতনু ভট্টাচার্য, সাগর নীল এবং আমি অমিত সরকার। আবহ সম্পাদনায় ছিলেন সায়ন দত্ত। প্রচ্ছদ অলঙ্করণে সৌম্যদীপ ভূঁই। সামগ্রিক পরিচালনা এবং পরিবেশনায় টিম লোককথা। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো অন্ধকারের গল্প নিয়ে। শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য, আর রহস্যের আড়ালে অন্ধকার।